বাসার ঘরে ঢুকতেই সত্য বিবাহিত স্বামী বৃষ্টিকে বলল, আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি। আমি আপনাকে স্ত্রী হিসেবে মেনে নিলেও কখনো ভালোবাসতে পারবো না। কথাটা শুনে বৃষ্টি আনন্দে নাচতে শুরু করলো। বৃষ্টির স্বামী সূর্য তাকে এইভাবে নাচতে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকলো। বৃষ্টিকে প্রশ্ন করলো, বৃষ্টি, আপনি এভাবে নাচছেন কেন? বৃষ্টি নাচতে নাচতেই বলল, আরে ধুর, এসব সংসার আমার ভালো লাগে না। ছোটবেলা থেকেই সিরিয়ালে দেখে এসেছি এরকম যৌথ পরিবারে মেয়েরা কত কষ্টে থাকে। আমি তো এই বিয়ে করতেই চাইনি, শুধুমাত্র বাবার কথাতেই বিয়েটা করেছি। কিন্তু আপনি একটা কাজ করুন, আমাকে কাবিনের 20 লক্ষ টাকা দিয়ে দিন। আমি আপনাকে ডিভোর্স দিয়ে বিদেশে ঘুরতে চলে যাব। আমার অনেক দিনের ইচ্ছা বিদেশে ঘুরতে যাওয়া। বৃষ্টির কথা শুনে যেন সূর্যের মাথায় আকাশ ভেঙে পড়ে। এখন কোথায় পাবে সে এত টাকা? তাই সে বৃষ্টিকে বলে, আমার কাছে তো এখন এত টাকা নেই। আমাকে কিছুদিন সময় দিন, আপাতত 5 লক্ষ টাকা দিতে পারবো। কথাটা শুনে বৃষ্টির নাচ থামিয়ে সোফার উপর বসে পায়ের উপর পা তুলে বলে, যতদিন টাকাটা জোগাড় না হচ্ছে ততদিন আমি এই বাড়ি ছেড়ে এক পাও নড়ব না। সূর্য বৃষ্টির দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, ঠিক আছে, আপনি থাকতে পারেন, কিন্তু মনে রাখবেন আমি কিন্তু আপনাকে স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। আরে ভাই, কে চেয়েছে আপনার স্ত্রীর মর্যাদা? আপনি নিজের স্ত্রীর মর্যাদা নিজের কাছেই রাখুন। আপনি এভাবে আমাকে ভাই বলছেন কেন? আমি কি আপনার ভাই? ভাই বলবো নাকি তো স্বামী বলবো? এখন আর আপনার সাথে তর্ক করতে চাই না। আমি এমনিতেই অনেক ক্লান্ত, একটু শান্তিতে ঘুমাতে চাই। এখন তাড়াতাড়ি সোফায় ঘুমিয়ে পড়ুন। নিশ্চয়ই আমার সাথে এক বিছানায় ঘুমাবেন না, না হলে তো আপনার প্রেমিকা রাগ করবে। আমি সোফায় ঘুমাবো? আপনি সোফায় ঘুমাবেন না তো কি আমি ঘুমাবো? এটা কি ইন্ডিয়ান সিরিয়াল পেয়েছেন যে আপনি আমার রাগ দেখিয়ে বলবেন আমাকে স্ত্রী হিসেবে মানেন না, আর আমিও কেঁদে কেঁদে সোফায় গিয়ে ঘুমাবো? শুনুন, সেটা কিন্তু হবে না। আমি বিছানা ছাড়া ঘুমাতে পারি না। সোফায় ঘুমাতে হলে ঘুমান, আর না হলে আমার পাশে কোলবালিশ নিয়ে ঘুমিয়ে পড়ুন। আমায় আর ডিস্টার্ব করবেন না। কথাটা বলে বৃষ্টি শুয়ে পড়ে। মুহূর্তেই যেন রাজ্যের ঘুম এসে তার চোখে ধরা দেয়। সূর্য অবাক চাহনিতে তাকিয়ে থাকে, বিড়বিড় করে বলে, জীবনে অনেক মেয়ে দেখেছি, কিন্তু এরকম মেয়ে একটাও দেখিনি। বাবাকে কতবার বললাম প্রিয়ার সাথে আমার বিয়ে দিতে, তা না, কোথাকার কোন নিজের বন্ধুর মেয়েকে ধরে বিয়ে দিয়ে দিলেন। আল্লাহ, আমায় বাঁচাও এই মেয়ের পাল্লা থেকে। সকালে সূর্যের ডাকে ঘুম ভাঙে বৃষ্টি। ঘুম থেকে উঠেই সূর্য দিকে রাগে চোখে তাকিয়ে বৃষ্টি বলে, আমার ঘুম আপনার কোন পাকা ধানে মই দিয়েছিল শুনি? এই জন্যই বিয়ে করতে চাইনি। একটু শান্তিতে ঘুমাতেও পারবো না। দূর! আম্মু, আপনাকে নিচে ডাকছেন, আমার কোনো দোষ নেই। আপনার আবার দোষ থাকবে কেন? আপনি তো কচি খোকা, একটা মেয়েকে ভালোবেসে বাবা মার কথায় নাচতে নাচতে আমায় বিয়ে করলেন। আর এখন শুরু হলো নতুন নাটক। এই নাটক আর বেশি দিন করতে হবে না। আমি যত তাড়াতাড়ি সম্ভব 20 লক্ষ টাকা জোগাড় করে আপনাকে এই বিবাহ বন্ধন থেকে মুক্তি দেব। তারপর নিজের প্রেমিকাকে বিয়ে করবেন? হুম। তো সেটা আগে করলেই পারতেন। আপনার জন্য শুধু শুধু আমায় এত প্যারায় পড়তে হলো। নিন, বিছানাটা গুছিয়ে নিন, আমি নিচে যাচ্ছি। বৃষ্টির কথা শুনে সূর্য আরো একবার অবাক হয়। মেয়েটা সত্যি অন্যরকম। বৃষ্টি সুন্দর করে মাথায় ঘোমটা দিয়ে সোজা রান্নাঘরে চলে যায়। একটু আগে যে এই মেয়ে কিরকম ব্যবহার করছিল তা কেউ দেখে বুঝতেই পারবে না। বৃষ্টি রান্নাঘরে গিয়ে তার শাশুড়ি সালমা আক্তারকে সালাম দিয়ে বলে, আমায় মাফ করবেন, একটু দেরি হয়ে গেল। আসলে আপনার ছেলে কাল সারা রাত আমায় ঘুমাতেই দেয়নি, তাই আজ সকালে উঠতে দেরি হয়েছে। না হলে এমনি তো আমি সকালেই। বৃষ্টির কথা সম্পূর্ণ হওয়ার আগে সালমা আক্তার কেসে ওঠে। পাশে থেকে বৃষ্টির বড় যা আরসি সালমাকে পানি দিতে দিতে বলে, এইসব তুমি কি বলছো বৃষ্টি? মুরব্বী মানুষদের সামনে কেউ আবার এমন কথা বলে? বৃষ্টি তো মনে মনে খুবই আনন্দ পায়, কিন্তু সেটা প্রকাশ না করে বলে, আমি কি ভুল বলেছি ভাবি? আমার আব্বু আমায় শিখিয়েছেন সব সময় সত্য কথা বলতে। আমি তো তাই বললাম। সালমা বেগম বলে ওঠে, থাক এসব কথা। বৃষ্টি, তুমি একটু আরশিকে সাহায্য করো। বেচারি একা হাতে এতদিন সব সামলেছে,
যখন তুমিও এই বাড়ির বউ, সংসারের হাল তো তোমাকেও ধরতে হবে। জি শাশুমা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি খুব সুন্দরভাবে হাল ধরবো। সালমা আক্তার আরশির কানে ফিসফিস করে বলে, এই মেয়েটার কথা শুনেই বোঝা যাচ্ছে ও খুব সহজ সরল সাদা মনের মেয়ে। এইরকম মেয়েকে তো আমি ছেলের বউ হিসাবে চেয়েছিলাম। তুমি একটা কাজ করবে, মেয়েটাকে দিয়ে সব কাজ করাবে, তাহলে তোমার কষ্টটাও কমবে। আরসি সালমার কথা শুনে মুচকি হাসে। আসলে আরসি সালমার আপন বোনের মেয়ে, তাই আরশির প্রতি তার দরদ একটু বেশি। সালমা চলে যেতে আরশি বৃষ্টিকে ধমকানোর সুরে বলে, আমার অনেক কাজ আছে, এতদিন আমি সব সামলেছি, এখন তুমি এসে গেছো, তুমি সামলাও। সব রান্না বান্না তুমি করো, আমার অন্য কাজ আছে। বৃষ্টি অনেক কষ্টে নিজের রাগ নিয়ন্ত্রণ করে মুখে মেকি হাসি এনে মাথা নাড়ায়। আরশি চলে যেতেই বৃষ্টি নিজের রান্নাঘর আগোছালো করে দেয় নিজের রাগ কমানোর জন্য। সূর্য রান্নাঘরের পাশ দিয়ে যাচ্ছিল। বৃষ্টিকে এই অবস্থায় দেখে দৌড়ে ছুটে এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে আপনার? এরকম পাগলামো করছেন কেন? বৃষ্টির সব রাগ এবার গিয়ে পড়ে সূর্যের ওপর। বৃষ্টি সূর্যকে চোখ রাঙিয়ে বলে, আপনার জন্য আজ আমায় এই দিন দেখতে হলো। আমি জীবনেও কোনোদিন রান্নাঘরে ঢুকিনি, আর আজ কিনা আপনার পরিবারের এত মানুষের জন্য রান্না করব, কখনো না। আমি কি করতে পারি? আজ সব রান্না আমার হয়ে আপনাকেই করতে হবে, ব্যাস। আমি আর কোনো কথা শুনবো না। কি? আপনার মাথা ঠিক আছে তো? আমি রান্না করব? আমি তো একটা ছেলে। ছেলে হয়েছেন তো কি হয়েছে, ছেলেদের কি রান্না করা যায় না নাকি? শুনুন, আমার মাথা ব্যথা করছে, আমি বেশি কথা বলতে পারবো না। ভালোই ভালোই রান্না করুন, না হলে কিন্তু আমি সবাইকে বলে দিব আপনি আমায় স্ত্রী হিসেবে মেনে নেননি, তাই আমাকে ডিভোর্স দিয়ে আপনার জিএফকে বিয়ে করতে চাইছেন। বৃষ্টির কথা শুনে সূর্যর চক্ষু কপালে উঠে যায়। সূর্য এই একদিনেই বৃষ্টিকে যা চিনেছে, এই মেয়ে সাংঘাতিক। একবার যখন এমন কথা বলেছে তখন মেয়েটার কথা শোনার মঙ্গল। তাই সূর্য রান্নাঘরে ঢুকে যায়। তারপর ইউটিউব দেখে রান্না প্র্যাকটিস করে। বৃষ্টি নিশ্চিন্ত হয়ে রান্নাঘর থেকে চলে গেছে নিজের রুমে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে থাকে। গান শুনতে শুনতে বৃষ্টি বলে, আমি বৃষ্টি, সিদরাতুল মুনতাহা বৃষ্টি। আমাকে জব্দ করা এত সহজ নয়। সূর্য আর ওর পুরো পরিবারকে যদি ঘোল খাইয়ে না ছেড়েছি, তাহলে আমার নামও বৃষ্টি নয়। কি ভেবেছে সবাই আমার উপর যা খুশি হুকুম করবে, আর আমি বাধ্য মেয়ের মতো অক্ষরে অক্ষরে সবার হুকুম পালন করব? না, তা হবে না। এবার সবাইকে এমন টাইট দেব যে চিরকাল আমায় মনে রাখবে। আমি তো এমনিতেই এই বাড়িতে আর কয়েকদিনের অতিথি। হঠাৎ করে ফোন বেজে ওঠায় বৃষ্টি টেবিলের উপর থেকে নিজের ফোনটা তুলে হাতে নিয়ে দেখে তার দাদি ফোন করেছে। ফোনটা রিসিভ করতেই বৃষ্টির দাদি মর্জিনা বেগম বলতে শুরু করেন, তোর শ্বশুরবাড়িতে সবকিছু ঠিকভাবে চলছে তো? বৃষ্টি তার দাদিকে তো আর এখন সব সত্য বলতে পারবে না যে তার স্বামী বাসর রাতে তাকে কি বলেছে, তাই কথা ঘুরিয়ে বলে, তুমি ঠিক আছো তো দাদি? আমার কথা ভেবে একদম বেশি কান্নাকাটি করবে না, ঠিক সময় মতো ঔষধ খেয়ে নেবে। আর হ্যাঁ, বাবার খেয়াল রাখবে। আমি চলে আসার পর বাবা যেন অনিয়ম না করে, মিষ্টি জিনিস যেন না খায়, আর নিয়মিত শরীর চর্চা যেন করে। তোর সব দিকেই নজর থাকে, তাই না বৃষ্টি? আমি নজর রাখবো না তো কে রাখবে? সেই ছোটবেলায় মাকে হারিয়েছি, তারপর তুমি আর বাবা মিলেই তো আমায় মানুষ করেছো। তোমরা ছাড়া আমার যে আর আপন বলতে কেউ নেই। এখন তোমাদের খবর আমি নেব না তো কে নেবে শুনি? মর্জিনা বেগমের চোখে জল চলে আসে। তিনি আঁচল দিয়ে চোখের জল মুছে বলেন, আজ আমি আর তোর বাবা ওই বাড়িতে যাব, গিয়ে দেখবো তুই কেমন আছিস, কারণ তুই নিজের মুখে তো কিচ্ছু বলবি না। আর একটা কথা মনে রাখবি, বিয়ে কিন্তু শুধু একটা শব্দ না, বিয়ে হলো দুটি মন, দুটি আত্মার বন্ধন, যাকে বলা হয় বিবাহ বন্ধন, যা একটি পবিত্র বন্ধন। এই বন্ধন টিকিয়ে রাখার জন্য কিন্তু অনেক সংগ্রাম করতে হয়। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি। কলটা কেটে দিতে বৃষ্টির কানে সালমা আক্তারের চিৎকার ভেসে আসে। বিরক্তিতে তার ভ্রু কুঁচকে আসে। রুম থেকে বেরিয়ে রান্নাঘরে গিয়ে দেখে সালমা আক্তার সূর্যের হাতে ব্যান্ডেজ করতে করতে বলছেন, এ কেমন মেয়েকে ছেলের বউ করে আনলাম, আমার ছেলেকেই রান্না করতে পাঠিয়ে দিচ্ছে।
বৃষ্টি বুঝে যায় তাকে এখন কি করতে হবে। সে নিজের নাটক শুরু করার জন্য রেডি হয়ে যায় আর মনে মনে বলে, তোমরা যতই যাই করো, এই বৃষ্টির কাছে সবাইকে হার মানতেই হবে। বৃষ্টির মাথায় এক হাত খোমটা দিয়ে সালমা আক্তারের সামনে গিয়ে বলে, কি হয়েছে শাশুমা? সালমা রাগী গলায় বলেন, তুমি থাকতে আমার ছেলে কেন রান্না করছে? আমার ছেলেকে এসব রান্না বান্না পারে নাকি? তুমি কোন সাহসে আমার ছেলেকে রান্নাঘরে পাঠিয়েছো? বৃষ্টি থতমত খেয়ে বলে, আমিও তো রান্না করতে পারি না শাশুমা। আপনি তো জানেন আমার মা নেই, কে আমায় রান্না শেখাবে বলুন? আপনার ছেলেকে নিয়ে আপনার এত চিন্তা, অথচ আমার কথা ভাবছেন না। কারণ আমি আপনার মেয়ে নই, তাই তো? আর তাছাড়া আমি আপনার ছেলেকে রান্না করতে পাঠাইনি, ও নিজেই রান্না করতে চেয়েছে, তাই না? সূর্যের দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করে তাকে হ্যাঁ বলতে বলে বৃষ্টি। সূর্য সেই ইশারা বুঝতে পেরে তার মাকে বলে, জি আম্মু, বৃষ্টি রান্না করতে পারে না জন্য আমি নিজেই চেয়েছি রান্না করে দিতে, ওর কোনো দোষ নেই। সালমা আক্তার কিছুটা নরম হন। তিনি বৃষ্টিকে বেশ নমনীয়ভাবে বলেন, তুমি যে রান্না করতে পারো না সেটা আগে বললেই হতো। আচ্ছা চলো, আমি তোমার সাহায্য করছি। সূর্য তুই ঘরে যা, আমি বৌমাকে দেখিয়ে দিচ্ছি সব। মায়ের কথা শুনে সূর্য নিশ্চিন্ত হয়ে নিজের রুমের দিকে চলে যায়। সূর্য বৃষ্টির বউ ভাত উপলক্ষে আজ বাড়িতে খুশির আমেজ। সূর্যের বাবা আলমিন ইসলাম নিজের বন্ধুর মেয়েকে বউ করে আনতে পেরে খুবই খুশি। বৃষ্টির বাবা বরকত হোসেনের সাথে তার সেই কতদিনের বন্ধুত্ব, কিন্তু যাদের নিয়ে এত আনন্দ সেই সূর্য বৃষ্টির কাছে এই আনন্দের কোনো মূল্য নেই। এই বিবাহ বন্ধনকে যে তারা ছেলে খেলা মনে করে। বৃষ্টি আনমনে বসে তার বান্ধবী চিত্রার সাথে ফোনে কথা বলছিল। চিত্রা খুব ইচ্ছা ছিল বৃষ্টির বিয়েতে আসার, কিন্তু বৃষ্টির বিয়ের দিন শহরের বাইরে থাকায় সে আসতে পারেনি। তাই আজ বউ ভাতে চিত্রার সাথে দেখা করতে আসছে। কিভাবে সেজে আসবে সেই নিয়ে দুই বান্ধবী 30 মিনিট ধরে কথা বলছে। এক পর্যায়ে চিত্রা বৃষ্টির উদ্দেশ্যে বলে, শেষ পর্যন্ত একটা যৌথ পরিবারেই বউ হয়ে গেলি। এখন বুঝবি ঠেলা, শ্বশুর শাশুড়ি বর ননদ যা সবাই অত্যাচারে অতিষ্ঠ হয়ে যাবি। বৃষ্টি মুখ বাঁকিয়ে বলে, আমাকে চিনিস না তুই? আমি অন্য মেয়েদের মতো না। আমার সাথে কেউ লাগতে আসলে তাকে একদম ক্রস ফায়ার করে দেব। তাই হ্যাঁ, আচ্ছা তুই তাড়াতাড়ি চলে আয়, আমার এখনো সুন্দর করে মেকআপ করা হয়নি। বাই। অন্যদিকে সূর্য ব্যস্ত আছে তার গার্লফ্রেন্ড প্রিয়ার সাথে কথা বলায়। প্রিয়ার মন খুব খারাপ সূর্যের বিয়ের কথা শুনে। সে সূর্যের ওপর রাগ করে আছে। সূর্য সেই সকাল থেকে প্রিয়ার রাগ ভাঙানোর কত চেষ্টাই করছে, কিন্তু পারছে না। বৃষ্টি সূর্যের রুমে এসে সূর্যকে এইভাবে ফোনে কারোর সাথে আকুতি মিনতি করে কথা বলতে দেখে আন্দাজ করে নেয় সূর্যের গার্লফ্রেন্ডের সাথে হয়তো কথা বলছে। বৃষ্টি মিন মিন সুরে সূর্যকে বলে, আমার হেল্প লাগলে বলুন, আমি আবার মানুষকে সাহায্য করতে খুব ভালোবাসি। সূর্য বৃষ্টিকে রাগ দেখিয়ে বলে, আপনি কি সাহায্য করবেন? আপনার জন্যই তো যত সমস্যা। সূর্যের মুখে এরকম কথা শুনে বৃষ্টি রেগে গিয়ে সূর্যের কান টেনে বলে, বেয়াদব, স্ত্রীর সাথে কিভাবে কথা বলতে হয় জানে না। আমার সাথে বেশি উঁচু গলায় কথা বলার চেষ্টা করবেন না, না হলে একদম জিন্দা লাশ বানিয়ে রেখে দিব। ভয়ে সূর্যের গলা শুকিয়ে আসে। বৃষ্টি সূর্যের কাছ থেকে জোরপূর্বক ফোনটা কেড়ে নিয়ে বলে, হ্যালো মিস গার্লফ্রেন্ড, আমি তোমার বয়ফ্রেন্ডের বউ। আমাদের বিয়েটাতে আমরা কেউই খুশি নই। খুব শীঘ্রই আমরা এই মিথ্যে বিবাহ বন্ধন থেকে মুক্ত হব। তারপর আমি নিজে সূর্যকে তোমার হাতে তুলে দেব। এবার খুশি তো? প্রিয়া বৃষ্টির কথা শুনে পুরোপুরি অবাক হয়ে যায়। কিছুক্ষণ থেমে তারপর বলে, এরকম কথা প্রথম প্রথম সবাই বলে, তারপর দেখা যায় যে এলাও সেই কদু। আপনাকে আমি বিশ্বাস করব কিভাবে? এই শুনুন, আপনার এই গাধামার্কা বয়ফ্রেন্ডের উপর আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি কারো মাঝে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারও হতে চাই না। আমার সো কল্ড স্বামী আমায় 20 লক্ষ টাকা দিয়ে দিলেই আমি চলে যাব। তারপর আপনারা দুজন এক হয়ে যাবেন। ওকে বাই। আমার আবার বেশি কথা বললে মুখে ব্যথা করে। পেপসোডেন্ট দিয়ে ব্রাশ করি কিনা? কথা বলা শেষ করে সূর্যের হাতে ফোন তুলে দিয়ে কোমর দুলিয়ে চলে যায় বৃষ্টি। সূর্য তো পুরো হা হয়ে যায়। এই মেয়েকে যত দেখছে ততই অবাক হচ্ছে। বৃষ্টির দাদি মর্জিনা বেগম ও বাবা বরকত হোসেন সূর্যদের বাড়িতে এসে পড়েছে। আলমিল ইসলাম তাদের সাথে বসে কথা বলছে। সালমা বেগম আর আরশি ব্যস্ত নানা কাজে।
নিজের বাবা আর দাদির আসার কথা শুনে বৃষ্টিও চলে আসে বসার ঘরে। বৃষ্টি এসেই মর্জিনা বেগমকে জড়িয়ে ধরে, তারপর নিজের বাবার দিকটা তাকিয়ে অভিমানী সুরে বলে, কেমন আছো আব্বু? তোমার মুখটা এরকম লাগছে কেন? নিশ্চয়ই শরীরের যত্ন নাও না। আমি একদিন হলো এই বাড়িতে এসেছি, তাতেই অনিয়ম শুরু করে দিয়েছো। বরকত হোসেন হালকা হেসে বলেন, পাগলি মেয়ে, আমি তো একদম ফিট আছি। তুই আসার পর বাড়িটা কেমন খালি খালি লাগে। তুই ভালো আছিস তো মা? বৃষ্টি কিছু বলার আগেই আলমিন ইসলাম বলেন, কি বলছিস তুই বরকত? তোর মেয়ে তো আমারও মেয়ে। আমি বেঁচে থাকতে এই বাড়িতে ওকে খারাপ থাকতে দেব না ইনশাআল্লাহ। কি সালমা বলো? সালমা আক্তার কাজে ব্যস্ত ছিলেন। একবার পিছনে তাকিয়ে মুখে গাম্ভীর্য বজায় রেখে বলেন, আপনার মেয়ে এখন আমাদের বাড়ির বউ, ও এখন আমাদের দায়িত্ব। ওকে আমরা যথাসম্ভব ভালো রাখার চেষ্টা করব। তাদের কথা শুনে বরকত হোসেন নিশ্চিত হলেও মর্জিনা বেগম খুব একটা স্বস্তি পান না। তার কেন জানি না মনে হচ্ছিল কোথাও একটা গড়বড় আছে। সূর্য ততক্ষণে বসার ঘরে চলে আসে। আলমিন ইসলাম সূর্যকে বলে, এভাবে দাঁড়িয়ে না থেকে ওদের সাথে সালাম বিনিময় করো। সূর্য তখনই তাই করে। মর্জিনা বেগম বসা থেকে উঠে গিয়ে বৃষ্টিকে জিজ্ঞাসা করেন, তুই সত্যি ঠিক আছিস তো? বৃষ্টি হাসি মুখে বলে, কি যে বলো তুমি দাদি, আমি ঠিক থাকবো না কেন? আমি তো যথেষ্ট ভালোই আছি। ভালো থাকলেই ভালো। সূর্য বৃষ্টির কানে এসে ফিসফিস করে বলে, আপনি নিজের দাদিকে কি বলেছেন? উনি এভাবে আমার দিকে দেখছেন কেন? বৃষ্টি মুচকি হেসে বলে, দাদি নিশ্চয়ই আপনার উপজেলা ক্রাশ খেয়েছে, তাই এভাবে বলছে। তাদেরকে এভাবে কথা বলতে দেখে মর্জিনা বেগম জিজ্ঞাসা করেন, টোনাটুনির মধ্যে কি এত কথা হচ্ছে? বৃষ্টি বলে ওঠে, আমরা রোমান্টিক কথা বলছি দাদি, কিভাবে রোম্যান্স করা যায় সেই নিয়েই গবেষণা করছি। বৃষ্টির কথা শুনে সেখানে উপস্থিত সবাই বিব্রত বোধ করে। লজ্জায় সূর্যের মুখ নিচু হয়ে যায়। সূর্য অদ্ভুতভাবে বৃষ্টির দিকে তাকিয়ে লজ্জা পেয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। সূর্য চলে যাওয়ার পর সবাই একসাথে হেসে দেয়। বরকত হোসেন মেয়েকে ধমকানোর সুরে বলে, এটা কিন্তু তুই ঠিক করলি না। এতগুলা মানুষের সামনে আমার বেচারা জামাইটাকে লজ্জায় ফেলে দিলি। বৃষ্টিও বলে দেয়, লজ্জা তো সবে শুরু, বৃষ্টির সাথে থাকলে আরো কত কি সহ্য করতে হবে। তাই এখন থেকেই প্র্যাকটিস করা ভালো। বৃষ্টি সূর্যের পিছন পিছন তার রুমে চলে যায়। সূর্য বৃষ্টিকে আসতে দেখে বলে, আপনার কি একটু লজ্জা নেই? সবার সামনে কী সব বলছিলেন? বৃষ্টি গুটি গুটি পায়ে সূর্যের কাছে চলে যায়। সূর্যের হৃদস্পন্দন বেড়ে যায়। বৃষ্টি সূর্যের এরকম অবস্থা দেখে হেসেই ফেলে। বৃষ্টি মুখে হাসি বজায় রেখেই বলে, আমার মুখ বন্দুকের গুলির থেকেও বেশি ভয়ানক। যখন আমার মুখ থেকে কথা বের হয়, সেটা আশেপাশের পরিস্থিতিকে ঘোলাটে করে দেওয়ার জন্য যথেষ্ট। তাই ভালো হবে আপনি আমাকে দিয়ে যত কথা কম বলাবেন। সূর্যের উত্তরের কোনো অপেক্ষা না করে বৃষ্টি চলে যায় নিজের মতন। সূর্য এক পলক বৃষ্টির যাওয়ার দিকে তাকিয়ে বলে, এই মেয়েটাকে যত তাড়াতাড়ি বিদায় করতে পারবো আমার জন্য সেটা ততই ভালো। বৃষ্টি নিজের রুমে বসে তার বান্ধবী চিত্রার সাথে কথা বলছিল। একটা মানুষ তার পরিবারের কাছে যেই বিষয়টা বলতে পারে না, বন্ধুদের কাছে খুব সহজে সেটা প্রকাশ করে ফেলে। বৃষ্টিও ব্যতিক্রম নয়। চিত্রাকে বৃষ্টি তার আর সূর্যের ব্যাপারে সব কথাই বলে। সব শুনে চিত্রা মাথায় হাত দিয়ে বলে, কি হবে তাহলে এবার? তোর পর অন্য একটা মেয়েকে ভালোবাসে, তাহলে তোর কপালে অনেক দুঃখ আছে। চিত্রার কথা শুনে বৃষ্টি হেসেই দেয়। চিত্রা বৃষ্টিকে অকারণে এভাবে হাসতে দেখে ভ্রু কুঁচকিয়ে বলে, আমি কিন্তু সিরিয়াস, তুই এখানে হাসছিস কেন? আরে ধুর, আমি ওই হাবাগোবা সূর্যকে নিয়ে কিছু ভাবছি না। আমি তো ডিভোর্স নিয়ে ভাবছি। ডিভোর্স নিয়েই বিদেশে ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে আমার। কিন্তু তাও আমার মনে একটা কথা শুধু বারবার উকি দিচ্ছে। কি কথা? আচ্ছা, ওই প্রিয়া মেয়েটা এমন কি সুন্দর যে তোর মতো একটা সুন্দরী বউ থাকতেও শুধু তাকে নিয়ে পড়ে আছে? সত্যিই তো, আমি তো ব্যাপারটা ভেবে দেখিনি। স্কুল, কলেজ, ভার্সিটিতে আমি সব ছেলেদের ক্রাশ ছিলাম। যেখানে এই ছেলে আমাকে বউ হিসেবে পেয়েও নিজের প্রেমিকার কথা ভাবছে, তাহলে ওর প্রেমিকা কি আমার থেকেও সুন্দর? আমার তো দেখতেই হচ্ছে এই প্রিয়াকে। আমিও আছি তোর সাথে,
আমরা দুজন মিলে প্রিয়ার সাথে দেখা করব। আচ্ছা দাঁড়া, আগে আমি ওই প্রিয়ার ঠিকানাটা জোগাড় করি। বৃষ্টি আর চিত্রা অনেকক্ষণ ধরে একটি রেস্টুরেন্টে বসে আছে। বৃষ্টি বসে বসে নিজের বুদ্ধির প্রশংসা করছে, কিভাবে বাবার সাথে কথা বলার চলে সূর্যের ফোনটা নিয়ে প্রিয়ার নাম্বার জোগাড় করে নিল সে। তারপর প্রিয়াকে ফোন করে তার সাথে দেখা করতে চাইল। কিছুক্ষণের মধ্যেই তাদের সামনে একটি মেয়ে এসে দাঁড়ায়। মেয়েটির পরনে সালোয়ার কামিজ, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, দেখতে খুব একটা সুন্দরী বলা যায় না, তবে উচ্চতায় সে বৃষ্টির থেকে কিছুটা লম্বা। মেয়েটি তাদের টেবিলের সামনে এসে বলে, তোমাদের মধ্যে কারো নাম কি বৃষ্টি? বৃষ্টি মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ, আমার নাম বৃষ্টি। মেয়েটি বিরক্তি ভাব নিয়ে বলে, আমি প্রিয়া, সূর্যের গার্লফ্রেন্ড। ও, তুমি সেই প্রিয়া? এসো আমার পাশে বসো। কি চাও তুমি? আমাকে নিশ্চয়ই টাকা দিতে চাও, তারপর টাকা দিয়ে বলবে তোমার স্বামীর জীবন থেকে যেন দূরে সরে যাই। শোনো, আমি কিন্তু... আরে দাঁড়াও দাঁড়াও, আমি কোন দুঃখে তোমাকে টাকা দেব? পারলে তুমি আমায় টাকা দাও তোমার বয়ফ্রেন্ডকে তোমার হাতে তুলে দেওয়ার জন্য। 20 লক্ষ টাকা দিলেই আমি চলে যাব। বৃষ্টির কথাটা শুনে প্রিয়া বিষম খায়। সে তো ভেবে রেখেছিল বৃষ্টির কাছ থেকে টাকা নিয়ে চলে যাবে। সূর্য চেয়ে আরো কত ভালো ছেলে পেয়ে যাবে। অন্তত একটা বিয়ে করা সেকেন্ড হ্যান্ড ছেলের সাথে সে সংসার করতে চায় না, আর এই মেয়ে তো তার কাছেই টাকা চাইছে। চিত্রা বৃষ্টির কানে ফিসফিস করে বলে, এই মেয়েটাকে তো কোনো দিক থেকেই তোর থেকে বেশি সুন্দরী মনে হচ্ছে না। সূর্য কি দেখে ওকে পছন্দ করলো? দাঁড়া, আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখি। বৃষ্টি উঠে কি প্রিয়াকে বলে, এই মেয়ে, দেখি তোমার নখটা কেমন। প্রিয়া বৃষ্টির কথা শুনে থতমত খেয়ে বলে, কি সব বলছো এসব? আরে বোন, তোমার নাক, চোখ, মুখ, কান সব দেখবো। তোমার কানে তো ময়লা, নাকটাও বোচা, চোখটাও কেমন গরুর মতো বড় সড়ো, মুখটা হাঁসের মতো চ্যাপটা। সূর্য কি দেখে তোমায় পছন্দ করলো? বৃষ্টির মুখে এইসব কথা শুনে প্রিয়া অপমানিত বোধ করে। বৃষ্টির মুখে পানি ছুঁড়ে বলে, এই মেয়ে, তোমার এত সাহস আমায় ডেকে এনে অপমান করো? বৃষ্টিও এটা ভালোভাবে নেয় না। সেও প্রিয়ার মুখে এক জগ পানি ছুড়ে প্রিয়ার আগে গজগজ করতে করতে এগিয়ে আসে। দুজনে একে অপরের চুল ধরে টানাটানি করতে থাকে। রেস্টুরেন্টের সব লোকেরা দাঁড়িয়ে থেকে তাদের এসব কাণ্ড দেখতে থাকে। কয়েকজন তো ভিডিও করতে শুরু করে। বৃষ্টি আর প্রিয়ার সেদিকে কোনো হুঁশ নেই, তারা ঝগড়া মারামারি চালিয়ে যায়। প্রিয়া বলে, এই মেয়ে, তুই কি নিজেকে বিশ্ব সুন্দরী ভাবিস? ধলা বিলাই একটা। বৃষ্টিও বলে, তুই কি? তোকে তো দেখে ফকিন্নি মনে হয়। চিত্রা এগিয়ে এসে তাদের ঝগড়া থামানোর বৃথা চেষ্টা করে। বৃষ্টি চিত্রাকে সতর্কবার্তা দিয়ে বলে, এই মেয়ে আমার সৌন্দর্যের দিকে আঙুল তুলেছে, একে আমি ছাড়বো না। রেস্টুরেন্টের মালিক এসে তাদের দুজনকে বের হয়ে যেতে বলে। বৃষ্টি আর প্রিয়া বাইরে এসেও ঝগড়া চালিয়ে যায়। চিত্রা বাধ্য হয়ে বৃষ্টিকে এক প্রকার টেনে নিয়ে যায় সেখান থেকে। বৃষ্টিকে নিয়ে সূর্যদের বাড়িতে যায় চিত্রা। সালমা আক্তার বৃষ্টি থেকে এক নজর তাকিয়ে ব্যতিব্যস্ত হয়ে বলেন, তোমার এই অবস্থা কিভাবে হলো বৌমা? চুলগুলো কেমন উস্কো খুস্কো, শাড়িটাও এলোমেলো, হাতে আঁচড়ের দাগ, এই অবস্থা কি করে হলো? বৃষ্টি জানে যা ঘটনা ঘটালো তাতে প্রিয়া নিশ্চয়ই সূর্যকে সব জানাবে। তখন সূর্য যাতে তাকে কিছু বলতে না পারে তাই আগে ভাগেই বলে, আমার বান্ধবীদের সাথে ঝামেলা, আপনার ছেলেকে ডাকলাম সাহায্যের জন্য, সে তো গেলই না। সালমা আক্তার রাগ দেখিয়ে বলেন, সূর্যের এই গাছড়া ভাব আমার একদম ভালো লাগছে না। এখন বিয়ে হয়ে গেছে, কোথায় নিজের স্ত্রীকে বাঁচাতে যাবে তা না ঘরে বসে আছে। আমি দেখছি, দাঁড়াও, আজ ওর একদিন কি আমার একদিন। সালমা আক্তার সূর্যর ঘরের দিকে ছুটতে যান। সূর্য তখন প্রিয়ার সাথে ফোনে কথা বলছিল। প্রিয়া ন্যাকা কান্না করে বলছিল, তোমার বউ আজ আমায় রেস্টুরেন্টে সবার সামনে মেরেছে, আমায় কত অপমান করলো, বলল তোমার জীবন থেকে সরে যেতে। তুমি কিছু বলবে না? কি বললে? আমি দেখছি, দাঁড়াও। আমি আগেই বুঝতে পারছিলাম সব বৃষ্টির অভিনয়। আসলে ও আমার সাথে সংসার করতে চায়। সালমা আক্তার সূর্যর ঘরে এসে বলে, ছি সূর্য, ছি, তোর বউকে তার বান্ধবীরা মেরে বাজে অবস্থা করে দিচ্ছে, আর তুই অভিনয় বলছিস? তোর বাবা এসব শুনলে কি হবে ভেবে দেখেছিস? চল এক্ষুনি নিচে চল, তোর বউকে সামলা। সূর্য বুঝতে পারে বৃষ্টি আবার তার চাল চেলেছে। সূর্য বিড়বিড় করে বলে,
এই মেয়েটা তো দেখছি খুব ভালো অভিনেত্রী, একে তো অস্কার দেওয়া উচিত। বৃষ্টি নিচে চিত্রাকে বলছিল, জানিস চিত্রা, আমি তো ভাবছি বিদেশে গিয়ে হলিউড মুভিতে কাজ করব। যা ভালো অভিনয় করি না। চিত্রা তাল মিলিয়ে বলে, সত্যি বৃষ্টি, আজ তুই পুরো ফাটিয়ে দিয়েছিস। সূর্য নিচে চলে এসে বলে, তার মানে সব আপনার নাটক? আপনি আমার স্ত্রী হয়ে থাকতে চান, তাহলে এত নাটক করছিলেন কেন? বৃষ্টি মুখ বাঁকিয়ে বলে, আপনার সাথে সংসার করতে আমার বয়েই গেছে, কিন্তু সংসার না করলেও আপনাকে জ্বালাতে কিন্তু আমার ভালোই লাগে। নতুন একটি দিনের শুরু হয়। বৃষ্টি আজ বেশ সকাল সকালই ঘুম থেকে ওঠে, তারপর সুন্দরভাবে সেজে চলে যায় রান্নাঘরে। বৃষ্টিকে এইভাবে সেজে রান্নাঘরে আসতে দেখে আশি ঠাট্টা করে বলে, তুমি রান্নাঘরে এরকম সেজে এসেছো কেন? তোমাকে নতুন বউ কম আর নায়িকা বেশি মনে হচ্ছে। যতই সাজো, সেই তো রান্নাঘরের আগুনে পুড়তেই হবে। বৃষ্টি মুচকি হেসে বলে, তুমিও তো সাজতে পারো ভাবি, সাজলে তোমাকেও সুন্দর লাগবে। বৃষ্টির এমন কথায় আশি আর কিছু বলতে পারে না। কোথায় ভেবেছিল মেয়েটাকে জব্দ করবে, তা না, এই মেয়ে তারকে কথার জালে ফাঁসিয়ে দিল। বৃষ্টি আর কথা না বলে আরশির হাতে হাতে সাহায্য করে দিতে থাকে। মর্জিনা বেগমের সাথে ফোনে কথা বলছিল বৃষ্টি। মর্জিনা বেগম বৃষ্টিকে বলে, আজ তুই তোর স্বামীকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসবি। বৃষ্টি আমতা আমতা করে বলে, ওনার তো অনেক কাজ থাকতে পারে দাদি, আমি এখন কিভাবে ওনাকে যাওয়ার কথা বলবো? আমি কোনো কথা শুনতে চাই না। তোর বাবাকে বাজার করতে পাঠিয়ে দিয়েছি। তোর খালাও আজ এসেছে। তোর বিয়েতে তো আসতে পারেনি, হুট করেই বিয়েটা হয়ে গেল। বলেছে নিজের হাতে তোদের রান্না করে খাওয়াবে। তোর খালা তোকে কত ভালোবাসে, তার এই আবদার তুই পূরণ করবি না? খালার কথাটা শুনেই বৃষ্টির কেমন লাগতে শুরু করে। মায়ের মৃত্যুর পর খালার কাছ থেকেই তো মায়ের ভালোবাসা পেয়েছিল। এতদিন পর খালা এসেছে, তাও আবার এমন আবদার নিয়ে। বৃষ্টি তাই আর না করতে পারে না। সে মর্জিনা বেগমকে বলে, আচ্ছা দাদি, আমরা যাব। সূর্য অফিসের জন্য তৈরি হয়ে বাইরে যাচ্ছিল। বৃষ্টির কথা শুনে সূর্য তাকে বলে, কোথায় যাওয়ার কথা বলছেন? বৃষ্টি তৎক্ষণাৎ ফোনটা কেটে দিয়ে বলে, দাদি আজ আমাকে আর আপনাকে আমাদের বাড়িতে যেতে বলছে। আমার খালা এসেছে। সূর্য অজুহাত দেখিয়ে বলে, আমার অনেক কাজ আছে, আমি যেতে পারবো না। তাছাড়া আপনার বাড়িতে যাওয়ার কোনো ইচ্ছেও আমার নেই। আমার কি খুব ইচ্ছে আছে নাকি আপনাকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার? আমার আব্বু এত কষ্ট করে উপার্জিত টাকা আপনাকে খাইয়ে ধ্বংস করানোর? শুধুমাত্র খালার জন্যই রাজি হয়েছি। আমি আপনার কোনো কথা শুনবো না, আপনাকে যেতেই হবে। আমি যেতে পারবো না। আপনাকে আমি নিয়ে যাবই, এটা আমার চ্যালেঞ্জ। সূর্য বিকেলে অফিস থেকে ফিরে আসে। বৃষ্টি আবার সূর্যর সামনে এসে বলে, আপনি কি যাবেন না? না। আচ্ছা বেশ, যাওয়ার দরকার নেই। এই নিন কফি খান। আরশি ভাবি অনেক সুন্দর কফি বানায়, খেয়ে দেখুন, ভালো লাগবে। সূর্য বৃষ্টির হাত থেকে কফি নিয়ে খেতে শুরু করে। বৃষ্টি সূর্যকে কফি খেতে দেখে মুচকি হাসে, মনে মনে বলে, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কিভাবে বাঁকাতে হয় সেটা আমার খুব ভালোভাবেই জানা আছে। আপনি যখন সোজা রাস্তায় যাবেন না, তখন এভাবে বাঁকা রাস্তাতেই তো আপনাকে নিয়ে যেতে হবে। কফিটা খাওয়ার পর থেকে সূর্য দুর্বল অনুভব করতে থাকে। হঠাৎ করে তার খুব ঘুম পায়। সূর্য ব্যাপারটা কেমন জানি লাগে। যেখানে কফি খেয়ে ঘুম উড়ে যাওয়ার কথা, সেখানে কফি খেয়ে সূর্যের ঘুম পাচ্ছে। খুব বেশিক্ষণ জাগ্রত থাকতে পারে না সূর্য। কিছুক্ষণের মধ্যে ঘুমের জগতে প্রবেশ করে। বৃষ্টি সূর্যকে ঘুমাতে দেখে বলে, আমি সিদরাতুল মুনতাহা বৃষ্টি, আমি যা বলি তা করেই দেখাই। চলুন এখন নিজের সাময়িক শ্বশুরবাড়িতে। আপনিই বোধহয় ইতিহাসে প্রথম জামাই যে ঘুমন্ত অবস্থায় শ্বশুরবাড়ি যাবে। বৃষ্টি সূর্যকে নিয়ে বাইরে চলে যায়। ভাগ্য ভালো তার শাশুড়ি আর আরশি এখন বাড়িতে নেই, নাহলে সূর্যকে এইভাবে নিয়ে যেতে দেখলে হাজারটা প্রশ্ন করত। বৃষ্টি সূর্যকে গাড়িতে তুলে নিজে উঠে বসে, তারপর ড্রাইভারকে বলে ড্রাইভ করতে। ঘন্টাখানেকের ব্যবধানে তারা পৌঁছে যায় বৃষ্টির বাবার বাড়িতে। বৃষ্টি সূর্যের মুখে কয়েক ফোঁটা পানি ছিটিয়ে বলে, এই যে মিস্টার সূর্য, উঠে পড়ুন, আমরা চলে এসেছি। সূর্যর ঘুম ভেঙে যায় আর চোখে বৃষ্টির দিকে তাকিয়ে বলে, আপনি কফিতে কিছু মিশিয়েছিলেন নিশ্চয়ই। আর কোথায় নিয়ে এসেছেন আমাকে? আমার
বাড়িতে নিয়ে এসেছি। উঠুন, এবার ভিতরে চলুন। কাজটা কিন্তু ঠিক করলেন না, আমি যাব না। আমি সব সময় ঠিক কাজই করি। আর কি বললেন, যাবেন না? আপনি যদি না আসেন, আমি কিন্তু তাহলে আপনার বাবাকে এক্ষুনি ফোন করে আপনার আর প্রিয়ার ব্যাপারে সব বলে দেব। সব সময় এত ব্ল্যাকমেইল করেন কেন? আপনি যদি বাধ্য ছেলের মতো আমার সব কথা শুনতেন, তাহলে তো আমায় এমন করতে হতো না। যাই হোক, এই নিন ধরুন, এইটা মিষ্টির প্যাকেট। প্রথমবার খালি হাতে তো যাওয়া যায় না। আপনার সম্মান নাই থাকতে পারে, আমার আছে। আর শুনে রাখুন, আমার পরিবারের কেউ যাতে আমাদের ব্যাপারে কিছু না জানে। আমরা এমনভাবে অভিনয় করব যেন আমাদের সুখী দম্পতি ভাবে। এসব অভিনয় করে কি হবে? একদিন তো সবাই সব সত্যটা জেনেই যাবে যে আমরা কেউই এই সম্পর্কে খুশি নেই। আমরা সাময়িকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি ঠিকই, কিন্তু এই সম্পর্কটা তো চিরস্থায়ী নয়। আপনাকে সেসব ভাবতে হবে না, পরের ব্যাপারে পরে ভাবা যাবে। বৃষ্টি আর সূর্য একসাথে বাড়ির ভিতরে প্রবেশ করে। তাদের আসতে দেখে বরকত হোসেন খুবই আনন্দিত হন। তিনি এগিয়ে এসে বলেন, তোমরা এসে গেছো, এসো ভিতরে এসো। মর্জিনা বেগম আর বৃষ্টির খালা লুবানা খাতুনও চলে আসে। বৃষ্টি তার খালাকে গিয়ে জড়িয়ে ধরে। লুবানা খাতুন অভিমান করে বলেন, ছোটবেলায় তো খুব খালা খালা করতিস, আর বড় হতেই খালাকে পর করে দিলি। তুই বিয়ে করে নিলি আর আমাকে জানানোর প্রয়োজন মনে করলি না? বরকত হোসেন বলেন, সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেল যে কিছু বলার সময় বা সুযোগ কোনোটাই পাইনি। আমরা তো আর জানতাম না তুমি এত তাড়াতাড়ি দেশে ফিরে আসবে। লুবানা খাতুন সূর্যের দিকে তাকিয়ে বলে, এই বুঝি তোর জামাই বৃষ্টি? বৃষ্টি হ্যাঁ বলে। লুবানা খাতুন তখন এগিয়ে এসে বলেন, বাহ, তোর জামাই তো বেশ হ্যান্ডসাম। তোমার নাম কি? সূর্য। খুব সুন্দর নাম, বৃষ্টির সাথে খুব ভালো মানিয়েছে। দোয়া করি তোমাদের দাম্পত্য জীবন সুখের হোক। কথাটা শুনে সূর্য একবার আর চোখে বৃষ্টির দিকে তাকায়। বৃষ্টির কোনো ভাবান্তর নেই, সে তার দাদির সাথে গল্পে মজে আছে। রাত 8টায় সবাই ডিনার টেবিলে বসে পড়ে। সূর্য তেমন কিছুই খাচ্ছিল না। লুবানা খাতুন সূর্যকে এইভাবে কম খেতে দেখে বলে, লজ্জা পাচ্ছ কেন সূর্য? তুমি এই বাড়িতে নতুন জামাই। আর যদি আপা বেঁচে থাকতো তাহলে কত খুশি হতো। আপা অনেক সুন্দর রান্না করতে পারতো জানো। আপার রান্না একবার যে খেত সেই মুক্ত হয়ে যেত। আমি তো বেশি ভালো রান্না করতে পারি না, তাই হয়তো তুমি তৃপ্তি করে খেতে পাচ্ছ না। সূর্য বলে, না, রান্না খুব সুন্দর হয়েছে, আমি তো বেশি খেতে পারি না তাই। সূর্য কথা বলার ব্যস্ত ছিল। তখনই বৃষ্টি সূর্যর প্লেটে বেশি করে পোলাও, গোস্ত আর মাছ তুলে দিয়ে বলে, রান্না খুব ভালো হয়েছে খালা। সূর্য একটু লাজুক তো। সূর্য, খেয়ে নাও, লজ্জা পেও না। কথার জন্য একটু হুমকি সুরেই বলে বৃষ্টি। সূর্য ভয়ে ভয়ে সবটা খেয়ে নেয়। বেশি খাওয়ার কারণে সূর্য ভালোভাবে নড়তেও পারছিল না। বেশি রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়ে সূর্য। বৃষ্টি ভিতরে এসে ভ্রুকুচকে বলে, এভাবে শুয়ে আছেন কেন? আমি কোথায় থাকবো? সূর্য কোনো উত্তর দেয় না। বৃষ্টি তখন সূর্যকে কিছু বলতে যাবে, তার আগে সূর্যের ফোন বেজে ওঠে। পিয়ার ফোন কল। সূর্য ফোনটা রিসিভ করতে পিয়া বলে, তুমি কোথায় সূর্য? আমার তোমার সাথে দেখা করতে ইচ্ছে করছে, প্লিজ তুমি চলে এসো। এত রাতে? তোমার মাথা ঠিক আছে তো? ভুলে যেও না আমি এখন বিবাহিত। প্রিয়া ন্যাকা কান্না করে বলে, এখন নিজের বউকে পেয়ে আমায় ভুলে গেলে সূর্য? আমার যে তোমায় খুব প্রয়োজন। সূর্য ফোনটা কেটে যায়। ফোনটা স্পিকারে থাকায় বৃষ্টি সব শুনতে পেয়েছে। তাই সে সূর্যকে বলে, কেমন বয়ফ্রেন্ড আপনি? আপনার গার্লফ্রেন্ডের সমস্যা হয়েছে আর আপনি বসে আছেন? তাহলে কি আমার এখন যাওয়া উচিত? হ্যাঁ, অবশ্যই যাওয়া উচিত। চলুন, আমি আপনাকে গেট পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। বৃষ্টির কথা শুনে সূর্যর অবাকের সীমা ছাড়িয়ে যায়। অন্য কোনো মেয়ে হলে বোধহয় নিজের স্বামীকে এত রাতে কিছুতেই প্রেমিকের সাথে দেখা করতে যেতে দিত না। আর সেখানে বৃষ্টি নিজে তাকে যেতে বলছে। সূর্য বৃষ্টির সাথে রুম থেকে বেরিয়ে আসে। বৃষ্টি সূর্যকে বলে, আপনি নিশ্চয়ই ভাবছেন আমি কিভাবে আপনাকে যেতে দিচ্ছি। আসলে আমার কোনো ইন্টারেস্ট নেই আপনার উপর। আমি তো যত তাড়াতাড়ি সম্ভব
এই সম্পর্ক থেকে মুক্তি পাওয়ার আশায় আছি। বৃষ্টির কথা শুনে সূর্যর কেন জানি খুব একটা ভালো লাগে না। বৃষ্টি তাদের মেইন ডোর খুলতে যাবে, তখনই পিছন থেকে কেউ বলে ওঠে, এত রাতে কোথায় যাচ্ছিস তোরা? সূর্য আর বৃষ্টি দুজনেই ভয়ে ভয়ে পিছন ফিরে তাকায়। মর্জিনা বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের দিকে চেয়ে আছেন। পরিস্থিতিকে স্বাভাবিক করতে বৃষ্টি বলে, আমরা একটু বাইরে ঘুরতে যাচ্ছিলাম দাদি। এত রাতে বাইরে যাওয়ার দরকার নেই, যা ঘরে যা। বৃষ্টি কিছু বলতে যাবে, তার আগে সূর্য তাকে থামিয়ে বলে, আচ্ছা দাদি, আমরা ভেতরে যাচ্ছি। বৃষ্টি সূর্যের কথায় অবাক হয়। সূর্য বৃষ্টির হাত ধরে এক প্রকার টেনে নিয়ে যায়। রুমে আসতে বৃষ্টি তার হাত ছাড়িয়ে নিয়ে বলে, আপনি চলে এলেন কেন? প্রিয়ার সাথে দেখা করবেন না? আপনার মাথা ঠিক আছে তো? আপনার দাদি যদি সন্দেহ করতো তাহলে? আমি দাদিকে সামলে নিতে পারতাম। আপনি শুধু শুধু একটা মিথ্যা সম্পর্কের জন্য আপনার গার্লফ্রেন্ডকে কষ্ট দিলেন। প্রিয়ার সাথে আমি কথা বলে নেব, আপনি ঘুমিয়ে পড়ুন। আমি সোফায় গিয়ে ঘুমাচ্ছি। আপনি সোফায় থাকবেন? আপনি তো বিছানা ছাড়া ঘুমাতে পারেন না। বৃষ্টির কেন জানি না সূর্যের এই ব্যবহারটা খুব ভালো লেগে যায়। পরে নিজেকেই গালি দেয় সে। সূর্যকে নিয়ে ভাবার এত কি আছে? দরজার বাইরে দাঁড়িয়ে সব কথা শুনে ফেলেন মর্জিনা বেগম। সব শুনে তিনি হতবাক হয়ে বলেন, তাহলে কি বৃষ্টির সাথে ওর স্বামীর সম্পর্ক ভালো নয়? এইসব কি হচ্ছে? বৃষ্টির সাথে আমার কথা বলতেই হবে। পরদিন সকালে বৃষ্টিকে নিজের রুমে ডেকে পাঠান মর্জিনা বেগম। বৃষ্টি রুমে আসতেই মর্জিনা বেগম বলতে থাকেন, বিয়েটা কি তুই ছেলে খেলা ভেবেছিস? কি শুনলাম এইসব আমি? নিজের স্বামীকে অন্য একটা মেয়ের হাতে তুলে দিতে চাইছিস? ছি! দাদি, আগে আমার কথাটা শোনো। সূর্য আমাকে না অন্য একটা মেয়েকে ভালোবাসে। এই সম্পর্কে আমরা কেউই ভালো থাকবো না, তাই। চুপ! আর একটাও কথা বলবি না। তুই তো চেষ্টা করতে পারিস এই সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য। মেয়েদের তো সংসার টিকিয়ে রাখার দায়িত্ব। কেন দাদি, মেয়েদের কি আত্মসম্মান থাকতে নেই? একজন আমায় বউ হিসেবে মেনে নেবে না, আর আমি তার বউয়ের মর্যাদা পাওয়ার জন্য নির্লজ্জের মতো পড়ে থাকবো? কেন সব সময় মেয়েদেরকেই দায়িত্ব নিতে হবে? আমি অন্য মেয়েদের মতোই নই। আমাকে যে চায় না, আমি জোর করে তাকে ছিনিয়ে নিতে শিখিনি। যে আমাকে ভালোবেসে কাছে টেনে নেবে, আমি তারই হব। তাই আমি যেই সিদ্ধান্ত নিয়েছি তাই হবে। প্রয়োজনে সারা জীবন একা থাকবো, তবু জোর করে কারো জীবনের জায়গা নেওয়ার চেষ্টা করব না। তুই একটু ভেবে দেখ। আমার যা ভাবার ভেবে নিয়েছি দাদি। তুমি বাবাকে এইসব কিছু বলো না, আমি আসছি। বৃষ্টি কথাটা বলে রুম থেকে বেরিয়ে যায়। মর্জিনা বেগম ভাবতে থাকেন এখন কি করা যায়। বৃষ্টি আর সূর্য বাড়িতে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হয়। বৃষ্টির খালা লোবানা খাতুন বৃষ্টিকে জড়িয়ে ধরে বলেন, ভালো থাকিস বৃষ্টি। আমার কথা মনে পড়লে আমাকে ফোন করিস। আর সময় সুযোগ পেলে তোর স্বামীকে একটু নিউ ইয়র্কে আসিস আমার সাথে দেখা করতে। যাব খালামণি, তোমার কাছে তো আমাকে একদিন যেতেই হবে। মর্জিনা বেগম সূর্যকে বলেন, বিয়ে একটা পবিত্র সম্পর্ক। এই সম্পর্কের গুরুত্ব দেওয়ার চেষ্টা করো। আর আমার অবুঝ নাতনিটাকে একটু দেখে রেখো। স্বামী হিসেবে নিজের দায়িত্ব পালন করো। সূর্য তার কথা ঠিক ভালোভাবে বুঝতে না পারলেও মাথা নাড়িয়ে সম্মতি জানায়। সূর্য বৃষ্টিকে নিয়ে চলে আসে নিজের বাড়ির সামনে। বৃষ্টিকে নামিয়ে দিয়ে চলে যায় অফিসে। বৃষ্টি বাড়িতে ঢুকতেই আশির রুম থেকে চিৎকার শব্দ শুনতে পেয়ে ছুটে চলে যায় তাদের রুমের দিকে। আশির সাথে তার স্বামী সোহেল ঝগড়া করছে। বৃষ্টি শুনতে পায় সোহেলের কথার কিছু অংশ। সোহেল আশির দিকে রক্ত চক্ষুতে তাকিয়ে বলছে, কি ভেবেছো তুমি? আমি কিচ্ছু জানি না। আমার অবর্তমানে তুমি অন্য ছেলেদের সাথে কথা বলো। আমাকে ঠকাচ্ছ তুমি। আমি অফিসের কাজের জন্য সবসময় ব্যস্ত থাকি। আর তুমি সেই সুযোগে অন্য ছেলেদের সাথে প্রেম করো। তোমার মতো মেয়েকে বিয়ে করা আমার উচিত হয়নি। শুধুমাত্র আম্মুর জন্য আমি তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। না হলে তোমার মতো মেয়ের কোনো যোগ্যতাই নেই আমার বউ হওয়ার জন্য। আশি সোহেলের কথাগুলো শুনে হাসতে থাকে। আশির হাসি সোহেলকে আরও রাগিয়ে দেয়। আশি হাসি থামিয়ে বলে, তোমার আমাকে যে পছন্দ ছিল না সেটা আমি ভালো করেই জানি, কিন্তু বিশ্বাস করো, আমি না সেই ছোটবেলা থেকে শুধু তোমাকেই ভালোবাসি। অন্য কারো আমি ভাবিনি সোহেল। ঠকিয়েছো তুমি আমায়।
আমি তোমায় ভালোবাসার জন্য এতদিন চুপ ছিলাম, কিন্তু আজ তোমার এরকম ব্যবহারে বলতে বাধ্য হচ্ছি। তুমি বিয়ের পরেও আমাকে লুকিয়ে অন্য আরো অনেক মেয়ের সাথে প্রেম করেছিলে। আমি না সব জেনেও চুপ ছিলাম, কারণ আমি ভেবেছিলাম তুমি হয়তো একদিন বদলে যাবে। কিন্তু আমারই দোষ, সব আমি ভুল ভেবেছিলাম। তুমি শোধরাওনি, আর আজ তুমি আমায় ব্লেম করছো। আমার সামনে বেশি নাটক করো না। অয়নকে, যার সাথে প্রতিদিন লুকিয়ে লুকিয়ে কথা বলো। অয়ন ছেলেটা কলেজ থেকে আমায় বিরক্ত করত, আমায় ভালোবাসার কথা বলতো, কিন্তু আমি কখনোই ওকে পাত্তা দিইনি। ওর ভয়েই বাবা এত তাড়াতাড়ি আমায় বিয়ে দিয়ে দেয়। এতদিন তো সব ঠিকই ছিল, না জানি এক সপ্তাহ থেকে কোথা থেকে আমার নাম্বার পেল, দিন রাত কল করে আমায় বিরক্ত করে। আমি তোমাকে বলেও ছিলাম, কিন্তু তুমি। আমি কিছু বুঝি না ভেবেছ? হ্যাঁ, এসব মিথ্যে বলে কোনো লাভ নেই। আমি ডিসিশন নিয়ে ফেলেছি, তোমাকে ডিভোর্স দিয়ে দেব। আশি অসহায় কণ্ঠে বলে। সোহেল। সোহেল আর কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে যায়। সোহেল চলে যাওয়ার পর বৃষ্টি রুমের ভিতরে আসে। আশি অনবরত কেঁদে চলেছে। বৃষ্টি এসে আশির পাশে বসে আশির চোখের জল মুছিয়ে দিয়ে বলে, কার জন্য এভাবে কাঁদছো তুমি? যে তোমাকে একটুও বিশ্বাস করে না, তোমাকে শুধু অবহেলা করে, তার জন্য কেঁদে এভাবে নিজের চোখের জল নষ্ট করো না। আশি বিব্রত বোধ করে। বৃষ্টি সেটা বুঝতে পেরে বলে, আমি বাইরে দাঁড়িয়ে থেকে তোমাদের সব কথা শুনেছি, জানি এভাবে অন্যের কথা শোনা ঠিক না, কিন্তু সব সময় এত নিয়ম মানলে চলে না। আশি বৃষ্টিকে ইতস্তত হয়ে বলে, তুমি যা শুনেছ প্লিজ কাউকে বলো না। সবাই এসব জানলে সোহেলকে অনেক কথা শোনাবে। যে তোমার সাথে এত খারাপ ব্যবহার করে, তুমি তার কথা ভাবছো? ভালোবাসায় অন্ধ হলে চলবে না, অন্যায়ের প্রতিবাদ করতে জানতে হয়। মনে রেখো, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই সমান অপরাধী। আর একটা কথা জানো, আমরা মেয়েরা সবসময় এত মানিয়ে নেওয়ার চেষ্টা করি, জন্যই সবাই এত সহজে আমাদের কষ্ট দিতে পারে। শক্ত হওয়ার চেষ্টা করো, এত নরম হলে টিকে থাকা যায় না। তোমার কথাগুলো শুনে ভালো লাগলো বৃষ্টি। আমি তোমাকে ভুল ভেবেছিলাম, তুমি সত্যিই অন্যরকম। তোমার থেকে অনেক কিছু শেখার আছে আমার। আশির কথার বিপরীতে বৃষ্টি শুধু মুচকি হাসে। তন্মধ্যে সোহেলের চিৎকার তাদের কানে ভেসে আসে। সোহেল অশ্রব্য ভাষায় গালি করে আশিকে ডাকছে। আশি ভয়ে চুপসে যায়। বৃষ্টি আশির হাত ধরে অভয় দিয়ে বলে, একদম ভয় পাবে না, আমি আছি তোমার সাথে। বৃষ্টি আশিকে নিয়ে চলে আসে ড্রয়িং রুমে। আশিকে আসতে থেকে সোহেল ছুটে এসে অনবরত তাকে মারতে থাকে। বৃষ্টি আশির ঢাল হয়ে দাঁড়ায়। সালমা আক্তার সোহেলের এই ব্যাপারে প্রচন্ড রেগে যান। সোহেলের গালে থাপ্পড় মেরে বলেন, তোর সাহস কি করে হলো আরশির গায়ে হাত দেবার? তোকে কি আমি এই শিক্ষা দিয়েছি? তোর খালামুনি সব জানতে পারলে কি মনে করবে একবার ভেবে দেখেছিস? সোহেল আজ খুব রেগে আছে, তাই তার মস্তিষ্ক কাজ করছে না। নিজের মায়ের সামনে এসে বলতে থাকে, তোমার বোনের মেয়েকে তো খুব বাড়ির বউ করে এনেছো। আমার জীবন এভাবে নষ্ট করে কি সুখ পেলে? এখন একটা খারাপ মেয়ের সাথে আমাকে সংসার করতে হবে, যার ঘরে স্বামী থাকতেও অন্য ছেলের সাথে রিলেশন আছে। সোহেলের কথাটা শুনে আরশির চোখ টলমল করতে থাকে। সালমা আক্তারও বেশ অবাক হন। তিনি সোহেলকে জিজ্ঞাসা করেন, এসব কি বলছিস তুই? আরশিকে আমি খুব ভালো করে চিনি। আরশি এমন মেয়ে নয়। সোহেল তার মায়ের হাতে কয়েকটা ছবি তুলে দেয়, যেগুলো কুরিয়ার করে পাঠানো হয়েছে। ছবিগুলো দেখে সালমা আক্তার যেন নিজের চোখেই বিশ্বাস করতে পারছে না। আরশির সাথে অয়ন নামের ছেলেটির ঘনিষ্ঠ অবস্থায় অনেকগুলো ছবি। সালমা আক্তার ঘৃণার দৃষ্টিতে আরশির দিকে তাকান। আরশি বিস্ময়ের চোখে সালমা আক্তারের দিকে তাকিয়ে থাকে। যেই চোখে এতদিন ভালোবাসা ছিল, আজ সেই চোখে নিজের জন্য ঘৃণা যেন সে মেনে নিতে পারছে না। সালমা আক্তার আরশির দিকে ছবিগুলো ছুড়ে দিয়ে বলেন, এই দিন দেখার জন্য তোকে এই বাড়ির বউ করে এনেছিলাম। এখন তো মনে হচ্ছে সোহেলই ঠিক ছিল। আমি তোকে ফুল চিনেছিলাম। সোহেল কখনই তোকে বিয়ে করতে চায়নি, শুধুমাত্র আমার কথাই তোকে বিয়ে করেছে। আর তুই যা, এক্ষুনি চলে যা আমার সামনে থেকে। আমি তোর মুখও দেখতে চাই না। আরশি আজ আর কিছু বলার মতন অবস্থায় নেই। এত সব যে হয়ে যাচ্ছে, এর কোনোটাই সে মেনে নিতে পারছে না।
এতদিন সোহেলের এত অবজ্ঞা সত্ত্বেও সালমা আক্তারের অকৃত্রিম ভালোবাসার জন্য সব সময় হাসি মুখে সব সহ্য করেছে আরশি, আর আজ তিনিই কিনা আরশিকে এইভাবে বলছেন। আরশির চোখ দিয়ে অনবরত অশ্রুবর্ষণ হতে থাকে। কোনো রকমের সে বলে, বিশ্বাস করো তুমি, এই সব মিথ্যে, আমাকে ফাঁসানো হচ্ছে। তোকে বিশ্বাস করাটাই আমার জীবনের সব থেকে বড় ভুল। বৃষ্টি আর চুপ থাকতে পারে না। তার মনে হয় আর বেশিক্ষণ চুপ থাকলে খুব খারাপ হয়ে যাবে। তাই বৃষ্টি বলে ওঠে, রাগ মানুষের সব থেকে বড় শত্রু, তাই রাগের বশে এমন কিছু করবে না যাতে ভবিষ্যতে আফসোস করতে হয়। আরশি ভাবিকে দেখেই বোঝা যাচ্ছে উনি মিথ্যা বলছেন না। আপনি তো ওনাকে এতদিন ধরে দেখছেন, আপনার কি মনে হয় উনি এমন কিছু করতে পারেন? সোহেল বিরক্তির সুরে বলে, তাহলে কি এই ছবিগুলো সবকিছু মিথ্যে? বৃষ্টি অকপটে উত্তর দেয়, সবসময় যা দেখা যায় তা সত্য হয় না। আজকাল অনেক রকম কারসাজি করা যায়, এডিটিং নামেও একটা কথা আছে। সেসব না হয় মানলাম, কিন্তু আশি যে সবসময় ছেলের সাথে কথা বলতো সেটা তো অস্বীকার করা যাবে না। আমি নিজে ওকে শুনেছি অয়ন নামে ছেলের সাথে কথা বলতে। বৃষ্টি আরশির দিকে তাকিয়ে চোখ দিয়ে কিছু বোঝানোর চেষ্টা করে। আরশিও বুঝতে পারে বৃষ্টি কি বলতে চাইছে। সব সময় চুপ থাকলেও চলে না, কখনো কখনো নিজের জন্য মুখ খুলতে হয়। তাই আরশি আর চুপ না থেকে বলে, অয়নের ব্যাপারে আমি তোমাকে আগেও বলেছি, ছেলেটা সব সময় আমাকে ফোন করে ডিস্টার্ব করে। আমার সাথে ওর কোনো সম্পর্ক নেই। আমার তো মনে হয় এসবের পেছনে ওরই হাত রয়েছে। সোহেল যেন আজ কোনোভাবেই আরশির কাছে মাথা নত করতে প্রস্তুত নয়। তাই তো কোনো কথা, কোনো যুক্তি মানতেই চাইছে না। সোহেল আরশিকে উদ্দেশ্য করে বলে, তোমাকে একদিন সময় দিলাম, এর মধ্যে যদি প্রমাণ করতে পারো যে এই ছবির সব কিছু মিথ্যা, অয়নের সাথে তোমার কোনো সম্পর্ক নেই, তাহলেই কেবল আমি তোমাকে এই বাড়িতে থাকতে দেব, না হলে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব। সালমা আক্তারও ছেলের কথায় সায় দেন। সবকিছুর মধ্যে আরশি যেন তাজ্জব বনে যায়। বৃষ্টি আরশিকে বলে, তোমায় কিছু প্রমাণ করতে হবে না। এত অপমান সহ্য করেও কেন তুমি বনাক পড়ে থাকবে? তখন তো আমি শুনলাম তোমার স্বামীও অনেক মেয়ের সাথে রিলেশন ছিল, তখন তুমি তো তাকে এভাবে বলনি। তাহলে সে কোন সাহসে তোমায় শুধুমাত্র সন্দেহর বশে এরকম কথা বলবে? নিজেকে যদি সম্মান করতে না পারো তাহলে কেউ তোমায় সম্মান দেবে না, মনে রেখো। আরশি বলে, আমি এবার নিজেকে সম্মান দেব বৃষ্টি। ওরা আমার কাছে প্রমাণ চেয়েছে, তাই তো আমি দেব প্রমাণ। কিন্তু সোহেলের কথা মতো এই বাড়িতে আর পড়ে থাকবো না। ওর মুখে প্রমাণটা ছুঁড়ে মেরে আমি চলে যাব এই বাড়ি থেকে। অয়ন ফোনে আরশির ছবি দেখছিল আর হাসছিল। হেসে বলে, কি ভেবেছিলে তুমি আরশি? বিয়ে করেই আমার থেকে মুক্তি পাবে? তাহলে তুমি ভুল ভেবেছ। এখন দেখো, তোমাকে ঘুরে ফিরে সেই আমার কাছেই ফিরতে হবে। ফিরে এসেছি আমি তোমার কাছে অয়ন। চেনা পরিচিত কণ্ঠটি শুনে অয়ন সামনে তাকায়। আরশি এসেছে, তাও আবার অয়নের বাড়িতে। অয়ন নিজেকে চিমটি কেটে পরীক্ষা করে নেয় সে ঠিক দেখছে কিনা। আরশি বাঁকা হেসে বলে, একদম ঠিক দেখছো। তোমার বাড়ির ঠিকানা তো আমার কাছে আছে। একবার তো তোমার বাবাকে নালিশ জানাতে এসেছিলাম, আজ আবার এলাম এতদিন পর। অয়ন যেন চাঁদ হাতে পেয়ে যায়। আরশিকে বলে, আমি বলেছিলাম না আমার থেকে ভালো তোমাকে কেউ বাঁচতে পারবে না? দেখলে তো আমার ওই স্বামীর বিশ্বাস কত ঠুনকো। আমি যদি নিজের চোখেও তোমাকে অন্য ছেলের সাথে দেখতাম, তাও তোমাকে অবিশ্বাস করতাম না। আরশি অনেক কষ্ট নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলে, তুমি তো খুব ভালোই ছবি এডিটিং করতে পারো। অয়ন বিনিময়ে শুধু হাসে। আরশি আর নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না। অয়নের গালে খুব জোরে একটা থাপ্পড় মেরে বলে, ইচ্ছে করছে তোকে এখানেই মেরে মাটি চাপা দিতে, শয়তান কোথাকার। অয়ন হাঁ করে আরশির দিকে তাকায়। ততক্ষণে সোহেল, বৃষ্টি, সূর্য সবাই ভিতরে চলে আসে। আরশি সবাইকে নিয়েই এসেছিল। সোহেল আর সূর্য দুজনে মিলে অয়নকে ভয় দেখাতেই সে গল গল করে সব সত্য উগড়ে দেয়। সোহেল সব শুনে অয়নকে অনবরত মারতে থাকে। তারপর একবার অসহায় দৃষ্টিতে আরশির দিকে তাকায়। আরশিও সোহেলের দিকে তাকিয়েছিল। চোখে চোখ পড়তে সে চোখ ঘুরিয়ে নিয়ে বলে, প্রমাণ করার কথা ছিল, যেটা আমি করে দেখিয়েছি। এখন আমার আর কিচ্ছু বলার নেই। তোমরা সবাই ফিরে যাও, আমি আমার বাবার বাড়িতে চলে যাব। আরশি যেতে নিতেই সোহেল তার হাত ছাড়িয়ে নিয়ে বলে, আমি জানি আমি অনেক ভুল করেছি, তোমার কাছে ক্ষমা চাওয়ার কোনো ভাষা আমার নেই, তবু আমি মন থেকে ক্ষমা চাচ্ছি তোমার কাছে। প্লিজ আমাকে
এভাবে ছেড়ে যেও না। আমি কথা দিচ্ছি আর কখনো তোমাকে কষ্ট পেতে দেব না। আরশি মুচকি হেসে বলে, এতদিনে নিজের ভুল বুঝতে পারলে? আগের আমি হলে বোধহয় খুব সহজেই তোমায় ক্ষমা করে দিতাম, সব ভুলে তোমায় আপনও করে নিতাম। কিন্তু এখন আমি একজনের কাছে আত্মসম্মানবোধ নিয়ে কথা বলা শিখেছি। বৃষ্টি আমায় শিখিয়েছে নিজের আত্মসম্মানই সবার আগে। আমি ভালোবাসায় অন্ধ ছিলাম, তাই তোমার সব ভুল দেখেও কখনো দেখিনি। নিজের ভালোবাসার উপর ভরসা রেখেছি। তবে এত কিছু সহ্য করার পর আর আমার ভালোবাসার উপর কোনো বিশ্বাস নেই। ভালো থেকো তুমি। সোহেল কাঁদো কাঁদো গলায় বলে, আমাকে ছেড়ে থাকতে পারবে তুমি? আমি কিন্তু তোমার স্বামী হই। বিবাহ বন্ধন খুব সুন্দর একটা বন্ধন হতে পারে, কিন্তু এই বন্ধন টিকিয়ে রাখার দায়িত্ব শুধু একজন মেয়ের একার নয়। তুমি একটু চেষ্টা করলে আজ আমাদের সম্পর্ক এত বাজে অবস্থায় আসতো না। কিন্তু বিশ্বাস করো, আজ আর তোমায় ভরসা করার সাহস আমি পাচ্ছি না। তাই আমি আজ এই সব থেকে মুক্তি চাচ্ছি। আরশি, আরশি কোনো কথা না বলে চলে যায়। সোহেল তার পিছনে যায় তাকে ফিরিয়ে আনতে। বৃষ্টি বিড়বিড় করে বলতে থাকে, আরশি ভাবি একদম ঠিক করেছে, এরকম ছেলেদের সুযোগ দেওয়া উচিত না। দুই ভাই একদম একই রকম। সূর্য কথাটা শুনে অদ্ভুতভাবে বৃষ্টির দিকে তাকায়। বৃষ্টি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বাইরে চলে যায়। বৃষ্টি আর সূর্য একসাথে বাড়িতে ফিরে আসে। সালমা আক্তারও তাদেরকে ফিরে আসতে থেকে প্রশ্ন করে, আরশি কি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেনি? কোথায় সে? বৃষ্টি সামান্য হেসে বলে, আপনার কি তা জানা আদৌ জরুরি? যাকে এত বছর ধরে চেনেন তাকে ভুল বুঝতে তো 1 মিনিটও সময় নেননি। সামান্য কয়েকটা ছবি দেখি অবিশ্বাস করে নিলেন। আপনার ছেলের কথা না হয় বাদই দিলাম, কিন্তু আপনি কিভাবে এরকম একটা কাজ করলেন? এত কিছুর পরেও আরশি ভাবি এই বাড়িতে ফিরে আসবে আপনি এটাই মনে করেন? সালমা আক্তার বৃষ্টির এমন কথা শুনে রেগে যান। তিনি রাগী ভাষায় বলেন, তুমি এ বাড়ির নতুন বউ, এত উঁচু গলায় কথা বলা তোমায় মানায় না। আশিক আমি এত ভালোবাসি জন্যই তার উপর এত রাগ হয়েছিল, কারণ আমরা যাদের ভালোবাসি বিশ্বাস করি তাদের থেকে পাওনা সামান্য আঘাত আমাদের রাগিয়ে তোলে। তাহলে আপনি কি করে ভাবছেন আপনার ছেলের দেওয়া এত আঘাত সহ্য করার পরেও আরশি ভাবি আবার ফিরে আসবে? আরশি ভাবি এটা প্রমাণ করতে সক্ষম হয়েছে যে সে নির্দোষ, কিন্তু সে এটাও জানিয়েছে এই বাড়িতে সে আর ফিরতে চায় না, আর চায় না আপনার গুণধর ছেলের সাথে সংসার করতে। সালমা আক্তার উৎকণ্ঠা নিয়ে বলেন, তার মানে আরশি সত্যি নির্দোষ? অথচ আমি মেয়েটাকে ফুল বোঝা কত কথা শোনালাম। আমি এক্ষুনি যাব ওকে ফিরিয়ে আনতে। আমি জানি আমি গেলেও ঠিকই ফিরে আসবে। তন্মধ্যে সোহেল বাড়িতে ফিরে আসে। সালমা আক্তার তাকে আসতে দেখে বলে, তুই একা এলি কেন? আরশিকে নিয়ে আসতে পারিসনি? সোহেল তার মাকে রাগ দেখিয়ে বলে, আমি অনেক বুঝিয়েছি, কিন্তু আরশি ফিরে আসেনি। এখন তুমি কি চাও? আমি ওর পাথরকে ফিরিয়ে আনি? সেটা হবে না। ও চলে গেছে, যাক। ওরকম জেদি মেয়ের সাথে সংসার করার আমার কোনো দরকার নেই। পৃথিবীতে মেয়ের এত অভাব পড়েনি। আমি কালই ওকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো, তখন ওর শিক্ষা হবে। সোহেলের কথা শুনে সালমা আক্তারের রাগ মাথায় উঠে যায়। তিনি সোহেলের গালে সপাটে একটা চড় মেরে বলে, মুখ সামলে কথা বল। তোর ভাগ্য অনেক ভালো যে আরশির মতো একটা মেয়েকে বউ হিসেবে পেয়েছিলি, কিন্তু ওই যে কথাই আছে না, দাঁত থাকতে দাঁতের মূল্য কেউ দেয় না। তুই ডিভোর্স দিতে চাইছিস তো দিয়ে দে ডিভোর্স। মেয়েটাকে এই কষ্টের জীবন থেকে মুক্তি দে। আসলে দোষ তো আমারই। তোর মতো একটা লম্পটের সাথে আরশির মতো একটা মেয়েকে বিয়ে দেওয়াই আমার ভুল ছিল। তুই আরশির যোগ্যই না। কথাগুলো বলে সালমা আক্তার হন হনিয়ে নিজের রুমে চলে যান। আলমিন ইসলাম এতক্ষণে দরজায় দাঁড়িয়ে সব শুনছিলেন। এবার তিনি এগিয়ে এসে সোহেলকে উদ্দেশ্য করে বলেন, তোমার ব্যাপারে অনেক কথাই আমার কানে এসেছিল। তুমি বিয়ের পরেও অনেক মেয়ের সাথে অর্ধেক সম্পর্কে লিপ্ত ছিলে। এতদিন তোমার মা এবং শাশুড়ির জন্য আমি চুপ ছিলাম, কিন্তু আজ আর নয়। তুমি সব সীমা অতিক্রম করে ফেলেছ। আমি তোমার বাবা, তোমায় আদেশ করছি, এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাও। আর যতদিন না পর্যন্ত নিজেকে শুধরাতে পারছো, ততদিন এই বাড়িতে আসার দুঃসাহস করবে না। আব্বু, আমি আর কোনো কথা শুনতে চাই না। পুরো ঘটনাটা দেখে সূর্য তাজ্জব বনে যায়। তার মনেও ভয় কাজ করতে থাকে।
ভবিষ্যতে বৃষ্টিকে ডিভোর্স দেওয়ার জন্য তারও কি পরিণত হবে? বৃষ্টি সূর্যকে কোনো চিন্তায় এইভাবে বিপদ থাকতে দেখে সহজেই আন্দাজ করে নেয় সে কি ভাবছে। তাই সূর্যকে ভয় দেখানোর জন্য সে বলে, আর কয়েকদিন পর আপনারও হয়তো এরকম পরিস্থিতিই হবে। সূর্য কোনো কথা না বলে নিজের রুমে চলে যায়। তবে তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট ছিল। আরশি এক কাপড়ে তার বাপের বাড়িতে চলে যায়। আরশিকে দেখে তার বাবা আকরাম হোসেন বিরক্ত হন। ছোটবেলা থেকে মেয়ের প্রতি তার অনীহা। তিনি মনে করেন মেয়ে সন্তানেরা সংসারের বোঝা ছাড়া কিচ্ছু না। তাই তো নিজের ছেলে আদনানকে আদরে মানুষ করলেও আরশিকে মানুষ করেছেন অবহেলায়। আরশির খুব ইচ্ছা ছিল অনেক দূর পড়াশোনা করার, কিন্তু ইন্টার পাস করতে তিনি আরশির বিয়ে দিয়ে দেন। আরশি এসে তার বাবাকে সালাম দিলে আকরাম হোসেন খুবই বিরক্তের সাথে বলেন, তুমি হঠাৎ কাউকে কিছু না জানিয়ে এভাবে চলে এলে কেন? আর এভাবে একা এসেছো কেন? তোমার স্বামী কোথায়? আরশি জানে তার বাবা যদি সব জানতে পারে তাহলে তাকেই বলবে সোহেলের সাথে মানিয়ে চলতে, হয়তো জোরপূর্বক পাঠিয়ে দেবেন ওই বাড়িতে। কিন্তু আরশি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে আর কখনো সোহেলের জীবনে ফিরে যাবে না। তাই সে বলে, আব্বু, আসলে সোহেলের কিছু জরুরি কাজ থাকায়ও আসতে পারিনি। তোমাদের কথা খুব মনে পড়ছিল আব্বু, তাই আমি এসেছি তোমাদের দেখতে। আম্মু ভাইয়া ওরা কোথায়? আকরাম হোসেন তুমি গম্ভীর্য বজায় রেখে বলেন, তোমার মা রান্না করছে, আর আদনান গেছে একটা ইন্টারভিউ দিতে। আরশি চলে যায় রান্নাঘরে। আরশির মা সাহেরা তখন রান্নাঘরে ব্যস্ত ছিল। আরশিকে দেখে তিনি খুবই খুশি হন। আজ কতদিন পর নিজের মেয়েকে দেখে তাকে বুকে জড়িয়ে নেন। আরশি নিজের মায়ের বুকে মাথা রেখেই কেঁদে দেয়। আর কত অভিনয় করবে সে, তাই এবার মায়ের সামনে নিজের সব দুঃখ মেলে ধরে। সাহেরা মেয়েকে এভাবে কাঁদতে দেখেই বুঝতে পারে তার মেয়ের সাথে নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে। মায়ের জন্য তার মেয়ের এই কান্না যে কতটা বেদনার সেটা শুধুমাত্র এক মাই উপলব্ধি করতে পারে। সাহেরা বুকে প্রচণ্ড উৎকণ্ঠা নিয়ে আরশিকে জিজ্ঞাসা করেন, কি হয়েছে আরিশ, তুই এভাবে কাঁদছিস কেন? আরশি তার মাকে সব ঘটনা খুলে বলে। সব শুনে সায়রা আর নিজেকে সামলে রাখতে পারে না। মেয়ের সাথে তিনিও কাঁদতে থাকেন। কত আশা করে নিজের বোনের ছেলের সাথে মেয়ের বিয়ে দিলেন, আর তারাই কিনা আরশিকে এত অবজ্ঞা এত অপমান করলো। দুঃখের পাশাপাশি নিজের স্বামীর ভয়েও ততষ্ট হয়ে যান তিনি। কারণ সায়রা খুব ভালো করেই জানে আরশির বাবা কখনো আরশির এই সিদ্ধান্ত মেনে নেবে না। এত কিছুর পরও তিনি বলবেন আপোষ করে নিতে। সাহেরা বরাবরই চুপচাপ শান্তশিষ্ট, স্বামীর মুখের উপর কিচ্ছু বলে না। তাই হয়তো নিজের মেয়ের জন্য কিছু করতে পারবে না। কিন্তু তিনি আর চান না যে তার মেয়ে আবার সোহেলের কাছে ফিরে যাক। এখন তার একমাত্র ভাবনা কি করে সবকিছু সামলাবে তিনি। বৃষ্টি সালমা আক্তারের রুমে গিয়ে দেখেন তিনি মুখে আঁচল চেপে কাঁদছেন। সালমা আক্তারকে এভাবে কাঁদতে দেখে বৃষ্টির খুবই খারাপ লাগে। সে সালমা আক্তারের পাশে গিয়ে বসে। বৃষ্টি বলে, এভাবে কাঁদবেন না, কাঁদলেই সবকিছু ঠিক হয়ে যায় না। সালমা আক্তার এতক্ষণ একা ছিলেন, তাই নিজের মনের দুঃখ প্রকাশ করতে পারেননি। এখন বৃষ্টিকে পাশে পেয়ে যেন ভরসা পান তিনি, তাই নিজের মনের সব চাপা দুঃখ প্রকাশ করতে থাকেন। জানো বৃষ্টি, আমার ভাগ্য সবসময় আমাকে ঠকিয়েছে। অনেক ছোটবেলায় নিজের মাকে হারিয়েছি। তারপর আমরা দুই বোন কত কষ্ট করে সৎ মেয়ের করা অত্যাচার সহ্য করে বড় হয়েছি। আমাদের দুই বোনের সম্পর্ক কত ভালো ছিল সবসময়। আমরা ছোটবেলা থেকে আনন্দ দুঃখ সব কিছু ভাগ করে বড় হয়েছি। সাহেরা আমার ছোট বোন, আমার কত আদরের। তাই তো ওর মেয়েকে নিজের ছেলের বউ করে এনেছিলাম। আমার বোনটাকে কথা দিয়েছিলাম যে আরশিকে নিজের মেয়ের মতো আগলে রাখবো, কিন্তু আমি সম্পূর্ণ ব্যর্থ। আজ সাহেরা আমায় ফোন করে কত কথা বলল। ও তো এটা বলতেও দ্বিধা করলো না যে আমি একটা খারাপ মা, নিজের সন্তানকে শিক্ষা দিতে পারিনি। আমার এর জন্য ওর ওপর কোনো রাগ নেই। নিজের 3 ছেলে মেয়েকে আমি হয়তো সত্যি সঠিকভাবে মানুষ করতে পারিনি। সালমার কথাটা শুনে বৃষ্টি অবাক হয়। সে তো জানে সূর্যর 2 ভাই, তাহলে কি সূর্যর আর একটা বোন আছে? তাহলে এখনো সে তাকে দেখলো না কেন? কোথায় সে? নিজের কৌতূহলকে নিয়ন্ত্রণ করতে না পেরে বৃষ্টি সালমাকে জিজ্ঞাসা করে, আপনার কি আরো একটা মেয়ে আছে? সে কোথায়? মেয়ের কথা শুনতে সালমা আক্তারের বুক ভারী হয়ে আসে। যে যন্ত্রণা এতদিন বুকে চেপে রেখেছেন তার নিমেষে মেলে ধরেন তিনি বৃষ্টির সামনে। হ্যাঁ, আমার একটা মেয়েও আছে। আমার ছোট মেয়ে স্বর্ণা, যে আজ বেঁচে থেকেও আমাদের কাছে মৃত। বৃষ্টি সালমা আক্তারের কথাটা শুনে ভীষণ অবাক হয়। সালমা আক্তারও বুঝতে পারেন আবেগের বশে একটা ভুল কথা বলে ফেলেছেন তিনি। বৃষ্টি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করে,
কি এমন হয়েছিল যে আপনার মেয়ে স্বর্ণা আজ আপনাদের এতটা পর হয়ে গেছে? সালমা আক্তার কিছু বলার আগে আলমিন ইসলাম সেখানে চলে আসেন, যার কারণে সালমা আক্তার কিছু বলতে পারেন না। আলমিন ইসলাম বৃষ্টিকে বলেন, তুমি এখন নিজের রুমে যাও বৃষ্টি, অনেক রাত হয়েছে, তোমার ঘুমানো প্রয়োজন। বৃষ্টি চুপচাপ নিজের রুমের দিকে চলে যায়। আলমিন ইসলাম সালমা আক্তারকে সতর্ক করে বলেন, এরপর থেকে ভেবেচিন্তে কথা বলবে। আমি চাই না ভয়ঙ্কর অতীত আবার সামনে আসুক। বৃষ্টি আন মনে সোফায় বসে সালমা আক্তারের কথাই ভাবছিল। এর মধ্যে সূর্য রুমে চলে আসে। সূর্যকে দেখে বৃষ্টি জিজ্ঞাসা করে,
ওই